বাংলায় একটা প্রবাদ আছে, পাপ বাপকেও ছাড়ে না। আমরা সেই প্রবাদেরই এক বাস্তব চিত্র দেখলাম বাংলার জমিনে, যেখানে দুর্দান্ত প্রতাপশালী একজন নেতা, যার ভয়ে ততস্থ থাকত পুরো বাংলাদেশের বাণিজ্য বিভাগ, পুরো বাংলাদেশের শেয়ার বাজার, আজ তিনিই তার পাপের ফলস্বরূপ দেশ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার। হ্যালো সবাইকে, আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমি মামুন রশিদ। আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের একজন দুর্দান্ত প্রভাবশালী ব্যবসায়ী ও সমাজসেবক এবং বাংলার ব্যবসায়ী খাতে উত্থান পতনের নায়ক বা ভিলেন যেটাই বলি, সালমান এফ রহমানের জীবনী সম্পর্কে। সালমান এফ রহমানের কর্মজীবন এবং তার অবদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি যেমন উন্নয়ন পেয়েছে, ঠিক তেমনি তার বিপরীত চিত্রটাও আছে। তো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, সালমান এফ রহমানের জীবন কাহিনী। ফজলুর রহমান ও সৈয়দা ফাতিনা রহমান দম্পতির কনিষ্ঠ পুত্র সালমান এফ রহমান 1951 সালের 23শে মে ঢাকা জেলার দোহার উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত তিনি করাচির নামকরা করাচি গ্রামার স্কুলে পড়াশোনা করেন। ওই স্কুল তখন সিনিয়র ক্যামব্রিজ ও লেভেল পড়াতো। এই পদ্ধতিতে ম্যাট্রিক আর সিনিয়র ক্যামব্রিজ একই মানের ছিল। তিনি করাচি গ্রামার স্কুল থেকে সেন্ট প্র্যাকটিস স্কুলে চলে আসেন এবং ম্যাট্রিক পরীক্ষা দেন। 1966 সালে ঢাকায় চলে আসেন। নটরডেম কলেজ আইএসসিতে ভর্তি হন। এর 2 বছর পর 1968 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের স্নাতকে ভর্তি হন। 1971 সালে স্নাতক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হয়, তিনি করাচিতে চলে যান। করাচিতে গিয়ে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্পন্ন করেন তিনি। এরপর 1972 সালের মে মাসে লন্ডনে চলে আসেন। সেখান থেকে পরে বাংলাদেশে ফিরে আসেন। তার এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি তিনি কখনোই মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন না, বরং মুক্তিযুদ্ধের সময় তিনি দেশ ত্যাগ করে পাকিস্তানে গিয়ে অবস্থান নেন। 1966 সালে সালমান এফ রহমান এবং তার ভাই সোহাইল রহমান তাদের পারিবারিক পাটকল চালানোর মাধ্যমে ব্যবসা প্রবেশ করেন। বাংলাদেশ সরকার 1971 সালে পাটকলটি সরকারিকরণ করে। 1972 সালে তারা বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো প্রতিষ্ঠা করে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের দেশসমূহে সামুদ্রিক মাছ ও চূর্ণ পাট রপ্তানি শুরু করে। এর বিনিময়ে তারা দেশে ঔষধ আমদানি করে। 1976 সালে তারা 2 ভাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন। এটি পরবর্তীতে লন্ডন শেয়ার বাজারের বিকল্প বিনিয়োগ বাজার তালিকাভুক্ত হয়। বেক্সিমকো ফার্মার ঔষধ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের রপ্তানির অনুমোদন লাভ করে। 1982 সালে তারা দুবাই ভিত্তিক গালাধারী ভাই গ্রুপের সাথে মিলে বাংলাদেশের এবি ব্যাংক প্রতিষ্ঠা করেন। 1985 সালে সালমান তার শেয়ার অন্য অংশীদারের কাছে বিক্রি করে দেন এবং পরবর্তীতে IFIC ব্যাংকে 30% শেয়ার ক্রয় করেন এবং সালমান এফ রহমান 2010 সালে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক। তিনি দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ও বোর্ডের চেয়ারম্যানও বটে। সালমান এফ রহমান 1990-এর দশকের রাজনীতিতে প্রবেশ করেন। তিনি সমৃদ্ধ বাংলাদেশের আন্দোলন নামে একটি দল গঠন করেন। 1996 সালে এই দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনী বিধিমালা অনুসারে 1/8 ভোট না পাওয়ায় জামানত হারান। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। 2001 সালে নির্বাচনে ঢাকা 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করে তৎকালীন বিএনপি প্রার্থী নাজমুল হুদার কাছে পরাজিত হন। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তখন থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি বিশ্বব্যাংকের ইজ অব ডুইং বিজনেস ইন্ডেক্সের বাংলাদেশের অবস্থান উন্নত করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেন, যার ফলশ্রুতিতে 2020 সালে বাংলাদেশ 7 ধাপ এগিয়ে যায়। পরবর্তীতে তিনি সরকারি বিদেশি বিনিয়োগের প্রভাব বাড়ানোর জন্য সরকারি সংস্থাগুলির সাথে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু দেশের রোড শো আয়োজন করেন। সালমান এফ রহমানের এতগুলো কাজের পরেও তিনি ছিলেন নিয়মিত সমালোচিত। 2007 সালে উইকিলিক্স কর্তৃক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের একটি তার বার্তা প্রকাশ্যে আসে।
যাতে অভিযোগ করা হয় সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ঋণ খেলাপি। 2006-2008 বাংলাদেশ রাজনৈতিক সংকটের সময় 2007 সালে ফেব্রুয়ারিতে তিনি অপরাধ ও দুর্নীতির 11টি মামলায় গ্রেপ্তার হন। 2008 সালের 20 আগস্ট বাংলাদেশ হাইকোর্ট ব্যাংক জালিয়াতি মামলায় তাকে জামিন প্রদান করে। এছাড়াও 1996 সালে শেয়ার বাজার জালিয়াতির ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে 2017 সালে জানুয়ারিতে তার মামলা উচ্চ আদালতে বাতিল করে দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে পুনরায় শেয়ার বাজারকে ধস নামলে তার প্রধান হোতা হিসেবে বাঙালি এখনও সালমান এফ রহমানকেই মানে। সালমান এফ রহমান 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর 13 আগস্ট পর্যন্ত আত্মগোপনে ছিলেন। 13 আগস্ট নদীপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাটে পুলিশের হাতে ধরা পড়েন। পলায়নকালে তিনি দাড়ি গোঁফ কেটে বেশ পরিবর্তন করেন। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন। এই ঘটনার ইন্ধনদাতা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এতটুকুই বুঝতে পারি, পাপ সে যেই করুক না কেন তার বিচার হবেই, পাপের শাস্তি হতেই হবে। যেটা বাংলাদেশের ইতিহাস বলে, পাপ করে কেউ বাংলাদেশে শান্তিতে থাকতে পারবে না। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত আমাদের আরও উন্নত করার জন্য সাহায্য করবে। ধন্যবাদ। দেখা হবে আমাদের আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।